বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে আমার চ্যানেলের সবচাইতে বেস্ট এবং দামি একটা ভিডিও। কারণ আজকে আমি আলোচনা করব গার্মেন্টসের টেকনিশিয়ানদের কাজ কী এবং তাদের স্যালারি এত বেশি কেন হয়ে থাকে, তাদেরকে কী কারণে এত বেশি স্যালারি দেওয়া হয়ে থাকে এবং আপনারা চাইলে কিভাবে এই টেকনিশিয়ানের কাজটা করতে পারেন। চলুন দেরি না করে বিস্তারিত ভিডিওতে শুরু করা যাক। বন্ধুরা, এখন যে প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখাবো বা যে কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো সেগুলো হচ্ছে গার্মেন্টসের সবচাইতে পাওয়ারফুল এবং সবচাইতে উন্নত মানের গার্মেন্টসের ইন্ডাস্ট্রির একটা কাজ। আপনারা দেখতে পাচ্ছেন যে একজন অপারেটর যে কাজটা করতেছে, এটা হচ্ছে টেকনিক্যাল পার্সনের যে কাজটা, সেটা হচ্ছে যে একটা বডি কীভাবে টেকনিশিয়ান তৈরি করবে বা একটা গার্মেন্টস কীভাবে তৈরি হবে, তার প্রতিটা প্রসেসের সেলাই মেজারমেন্ট কী হবে, এটা সম্পূর্ণ টেকনিশিয়ান নির্ধারণ করে দেয়। এবং যখন একটা গার্মেন্টস লেআউটে তৈরি হয় এবং লেআউট থেকে তৈরি হয়, কীভাবে লেআউট করতে হবে, কোন প্রসেসের পরে কোন প্রসেস করতে হবে, এই বিষয়গুলো সম্পূর্ণ টেকনিশিয়ান নির্ধারণ করে। বন্ধুরা, এখন যে আমি আপনাদেরকে একটা গার্মেন্টস সম্পূর্ণ বডি কিভাবে ইনপুট থেকে আউটপুট পর্যন্ত গার্মেন্টস তৈরি করতে হয় এবং কোন প্রসেসের পরে কোন প্রসেস আসবে, কোন প্রসেসের পরে কোন প্রসেস বসবে, কোন মেশিন আসবে, কোন প্রসেসের পরে কোন মেশিন, কোন অপারেটর বা কোন সেলাইটা হবে, এই বিস্তারিত আমি এই স্টাইলটিতে আমি আপনাদেরকে দেখাবো এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কী কারণে গার্মেন্টসের টেকনিশিয়ানদের মূল্যায়নটা এত বেশি এবং তাদের স্যালারি এত বেশি হয়ে থাকে। ন্যূনতম টেকনিশিয়ানদের স্যালারি যদি ন্যূনতম ধরা হয় তারপরেও 45 থেকে 50,000 টাকার মধ্যে, তাহলে কীভাবে তারা একজন টেকনিশিয়ান হওয়া যায় এবং কি কাজ করলে টেকনিশিয়ান হতে পারবেন, এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, আমি যে এখানে একটা স্টাইলের কাজ দেখাচ্ছি, অন্যবশত কারণও আমি এই স্টাইলটির নাম বা বাইরের নাম আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। তবে এটা একটা শর্ট প্যান্ট কীভাবে তৈরি হচ্ছে এবং কোন প্রসেসের পরে কোন প্রসেস হচ্ছে আমি দেখাচ্ছি। দেখেন, এটা হচ্ছে যে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টে ফিউজিং করা হচ্ছে। এই ফিউজিং পার্টের পরে একটা টেপ আছে এই স্টাইলে বা এই প্যান্টে, যেটাতে বাটনের অংশ বাটন লাগানো হবে হোল করার পরে, এটাকে টেপ বলা হয়। টেপ মেজারমেন্ট করছে। আপনারা খেয়াল করবেন কয়টা প্রসেস আছে এই প্যান্টে এবং কি প্রসেসের নাম আমি স্ক্রিনে আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে টেপ মেক এবং এই টেপ মেক করা হচ্ছে 160 গাইডে প্লেন মেশিনের মাধ্যমে। এগুলো সম্পূর্ণ টেকনিশিয়ান নির্ধারণ করে দেয়। 160 গাইড এবং প্লেন মেশিনের মাধ্যমে এই টেপটা মেক করা হচ্ছে। এটাকে গার্মেন্টসের ভাষায় টেপ বলা হয়ে থাকে। এটা হচ্ছে যে বাটন টেপ। এর দেখতে পাচ্ছেন কত সুন্দর, চার কোণা একটু লম্বা। এটা হচ্ছে বাটন টেপ, এটাতে হোল করা হবে। এখন দেখুন ওই টেপটাতে হোল করা হচ্ছে, তার মানে পরের প্রসেসটাই হচ্ছে ওই টেপে হোল করা। এখানে একজন দক্ষ অপারেটর কত সুন্দরভাবে মেজারমেন্ট গাইড দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দুই পাশে কতটুকু পরিমাণ মেজারমেন্ট হবে, হোলের মেজারমেন্ট কতটুকু হবে, এগুলো সম্পূর্ণ টেকনিশিয়ান নির্ধারণ করবে। এরপরের যে পার্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্যাক ডার্ট বা ব্যাক টিকিন। অনেক ইন্ডাস্ট্রিতে, অনেক ফ্যাক্টরিতে টিকিন বলা হয়ে থাকে, অনেক ফ্যাক্টরিতে ব্যাক ডার্টও বলা হয়ে থাকে। এটাকে বলা হয় ব্যাক ডার্ট। এটা হচ্ছে ব্যাগের একটা কুচি, ব্যাক পার্টের একটা কুচি। এটা ছোট, যেহেতু বডিটা ছোট, শর্ট প্যান্ট আপনারা দেখতে পাচ্ছেন। এখন দেখুন লক্ষ্য করে, এটা উপর থেকে মেজারমেন্ট করে দেওয়া কত সিএম কত ইঞ্চি হবে, এটা সম্পূর্ণ টেকনিশিয়ান নির্ধারণ করে দিবে। এবং তারা যখন ডুয়েবিলিটি তৈরি করবে বা সাইড সেট গার্মেন্টস তৈরি করবে, তখন এই প্রসেসগুলো তারা নির্ধারণ করবেন। দেখুন, যে অংশে ফিউজিং করা হয়েছিল, যে সাদা টেপটা লাগিয়ে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে ফিউজিং। এই অংশটা এখন ওভারলক করা হচ্ছে, কারণ এই অংশে জিপার জয়েন করা হবে। যাতে ওভারলক করা হয় এই কারণেই, যাতে ফ্লাইং বের না হয়ে যায়, মানে এক্সট্রা থ্রেড বের না হয়ে যায় জিপারের সাইড থেকে ওয়াশের পরে। এটাও এখানে কত টেক্সের সুতা হবে এই স্টাইলে, আপনার 40 টেক্স, 27 টেক্স, এরপরে 18 টেক্সের সুতা ব্যবহার করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে যেখানে ফিউজিং করা হলো এবং ওভারলক মেশিনে কাজ করা হলো, তারপরের প্রসেসেই কিন্তু এটা হিডেন জিপার জয়েন করতেছে। এখানেও কিন্তু একটা গাইড, মেশিনের যে গাইডটা লাগানো আছে প্লেন মেশিনে, এই গাইডটাও কিন্তু আলাদা একটা গাইড। এটাকেও বলা হয় জিপার জয়েন হিডেন গাইড। এটাও কিন্তু একটা আলাদা গাইড, দেখতেই পাচ্ছেন আপনারা, আলাদা একটা গাইড, সম্পূর্ণ ছোট্ট একটা গাইড। এটাকে কত সুন্দরভাবে একজন দক্ষ অপারেটর
জয়েন করে দিল। এইসব প্রসেসে দক্ষ অপারেটরদের স্যালারিটা একটু বেশি হয়ে থাকে, তাদের ডিমান্ডটা একটু বেশি থাকে। দেখেন কত সুন্দর হিডেন, বোঝাই যাচ্ছে না যে এখানে জিপার আছে। এরপরের যে প্রসেস এটা হচ্ছে জিপারের নিচের অংশ, এটাকে আমরা সচরাচর হাই ক্লোজ বলে থাকি। খেয়াল করে দেখুন যেখানে জিপার জয়েন্ট শেষ করা হয়েছে ওই সেলাই থেকে নিচের অংশে সেলাই করে দিচ্ছে সমানভাবে। ওখানে একটা সাদা গ্যাস লাগিয়ে দেওয়া আছে, কারণ কতটুক অ্যালাউন্স হবে এই অ্যালাউন্সগুলোই টেকনিশিয়ানরা নির্ধারণ করে দেয়। কোন প্রসেসের পরে কোন প্রসেস হবে, এখানে কয়টা ম্যান পাওয়ার খাটবে, তার ক্যাপাসিটি কত আছে। দেখুন এরপরে জিপারের যে নিচের অংশ খোলা ছিল এই অংশে একজন টাক দিয়ে দিচ্ছে যাতে জিপারটা খুলে না যাকে। মানুষ একজন হিউম্যান যখন বডিটা ব্যবহার করবে বা পড়বে তখন যাতে তার শরীরে আঘাত না লাগে, এই জন্য টাকটা দিয়ে দেওয়া হচ্ছে। পরের অংশে দেখেন কি হচ্ছে, লেবেল জয়েন করা হচ্ছে। গার্মেন্টসের যে গার্মেন্টসটা তৈরি হচ্ছে, গার্মেন্টসের পরিচয়পত্র হিসেবে আমরা যাকে চিনে থাকি সেটা হচ্ছে এই লেবেল। লেবেলেই উল্লেখ থাকে কী ধরনের ফেব্রিক, এটাকে কত তাপমাত্রায় ওয়াশ করা যাবে, এরপরে কিভাবে ব্যবহার করতে হবে, কত ডিগ্রি সেলসিয়াসে এটা ওয়াশ করলে ফেব্রিক ভালো থাকবে, কালার যাবে না। এর পরের অংশে দেখেন ছোট্ট একটা ইনসিএম, এটাকে বলা হয় ওভারলক 5 থ্রেড মেশিন বা 5 সুতা মেশিন। এরপরে একজন দক্ষ হেল্পার ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট এই দুইটা অংশকে কি করছে, অ্যাসেম্বলি করে দিচ্ছে বা নাম্বারে সাইজ দেখে মিলিয়ে দিচ্ছে। নাম্বারে সাইজ দেখে মিলিয়ে দিচ্ছে, কারণ বডির যদি সাইজ মেজারমেন্ট ঠিক না থাকে তাহলে বডি গোল করতে বা তৈরি করতে সমস্যা হবে। এরপরের যে অপশন সেটা হচ্ছে ব্যাক রাইজ, কারণ হেল্পার যখন বডিটি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট মিলিয়ে দিল তখন এখানকার দক্ষ একজন অপারেটর 500টা মেশিন ওভারলকে এখানে ব্যাক রাইজ মারতেছে। দেখেন এই ব্যাক রাইজেও কিন্তু এখানে আবার একটা কথা উল্লেখ্য যে এখানে লাইট সেট এবং হেভি সেট আছে। একটা হচ্ছে 8 মিলি অ্যালাউন্স কম, একটা হচ্ছে 1 সিএম। এখন দেখেন কত সুন্দর জয়েন করার পরে চেক করে বইটা পাস করে দিল। এগুলোও কিন্তু 100% আপনার টেকনিশিয়ানরা নির্ধারণ করে দিবে, কারণ এই গার্মেন্টসে কোথায় কোন সুতা ব্যবহৃত হবে। এখানে যে প্যানেলটা জয়েন করতেছে এটাকে বলা হয় প্যানেল। আমি প্রথমেই দেখিয়েছি ভিডিওতে, ফার্স্টে শুরুতে দেখিয়েছি প্যানেলটা তৈরি করছে। সেই প্যানেলটা এখানে একজন হেল্পার মিলিয়ে দেওয়ার পরে ইনি একজন দক্ষ অপারেটর প্যানেলটা কিভাবে জয়েন হবে, কোন অংশ কোথায় জয়েন হবে এটা দেখিয়ে দেওয়া হয়েছে। টেকনিশিয়ান দেখিয়ে দিয়েছে এবং লাইন চেক সহ দেখিয়ে দিয়েছে। সুন্দরভাবে সে জয়েন করে তার প্রসেস ওকে করে চেক করে সামনে পাস করবে। এখানে একটা জিনিস সবচেয়ে বেশি উল্লেখ্য সেটা হচ্ছে যে টেকনিশিয়ানরা যখন কাজ দেখায় বা একজন লাইন চিপ যখন কাজ দেখায় তখন 100% কোন মেশিন, কোন প্রসেস, কত সুতা, এরপরে কত মেজারমেন্ট, এখানে কিন্তু সাইড সেম উল্লেখ্য। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন লেখাগুলো। আমি যদি বলতে ভুলেও যাই, কারণ কিছু বিষয় এখানে আপনাদের সাথে শেয়ার করা ভালো, যে বিষয়গুলো আপনারা জানেন না কি কারণে আপনাদের মনে হয় যে একজন টেকনিশিয়ানের স্যালারি এতটা বেশি। এখানে হচ্ছে এটা বেল জয়েন্ট, এক্সট্রা একটা বেল যেটা পিছনে তৈরি করা হয়েছে, সেই বেল জয়েন্টটা এখানে হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্মুথলি ভার্টিক্যাল মেশিনে এখানে যে বেল জয়েন্টটা করা হচ্ছে এটা হচ্ছে ভার্টিক্যাল বা স্কাটার একটা মেশিন, নাম বলা হয় স্কাটার, কারণ এখানে আপনার এক্সট্রা যে অ্যালাউন্সটা এটা কেটে পড়ে যায়। এবং এখানে জয়েন হওয়ার সময় বেল জয়েনের অপারেটরদের উল্লেখ্য একটা বিষয় মাথায় খেয়াল রাখতে হয় যে সাইড সিএমের চেলি, ব্যাক রাইজের চেলি, ফ্রন্ট পার্টের চেলি, এগুলো কোন দিক যাবে, কোনটা কোন দিক যাবে এগুলো খেয়াল করে। এরপরে দেখতেই পাচ্ছেন লেজার একটা লাইট দেওয়া আছে, লাল রশ্মি। এই লেজার লাইটটা হচ্ছে মেজারমেন্ট দেখে কাজ করা লাগতেছে। এর পরের যে প্রসেসটা এটা হচ্ছে টপসিন, যেটাকে বলা হয় বেল্ট টপসিন। 160 গাইড লাগিয়ে দেওয়া আছে, সামনে একটা গ্যাস লাগিয়ে দেওয়া আছে। এখানে একজন দক্ষ অপারেটর তার নিখুঁত হাতের মাধ্যমে কত সুন্দরভাবে জয়েন করা অংশে 160 অ্যালাউন্স দিয়ে টপসিন দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে 160 মেশিন। দেখেন এখানে কিন্তু আমরা যখন একটা লেআউটে কাজ করি, কোন প্রসেসের পরে কোন প্রসেস, এই যে অপারেটরটা কাজ করতেছে সে যতদিন পর্যন্ত এই স্টাইলটা চলমান আছে সে প্রত্যেকটা দিন তাকে একই কাজ করতে হবে। ঘন্টায় যে তার যে টার্গেটটা আছে এই টার্গেট তাকে ঘন্টায় অ্যাচিভ করতে হবে। প্রত্যেকটা দিন এই একই কাজ করতে হবে। কিছু কাজ আছে ছোট, কিছু কাজ আছে বড়, যেগুলো
আপনারা অপারেটর ভেদে এটা নির্ধারণ করে লাইন চিফ সুপারভাইজার কোন অপারেটরকে কোন প্রসেসে বসালে কাজটা ভালো হবে, অর্ডার হবে না, কাজের মান ভালো থাকবে, এটা সম্পূর্ণ লাইন চিফ এবং সুপারভাইজার নির্ধারণ করে। এবং টেকনিশিয়ানরা কাজ দেখিয়ে দিয়ে যায় কিভাবে কাজটা করতে হবে এবং কোন মেথডে কাজটা তৈরি করতে হবে। এই জন্য গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে লাইন চিফ এবং টেকনিশিয়ানদের স্যালারি সবচাইতে বেশি হয়ে থাকে তুলনামূলক। এখন বর্তমান সময়ে যদি কোনো টেকনিশিয়ানকে নিয়োগ দেওয়া হয় বা কোনো ব্যক্তি টেকনিশিয়ান হতে চায়, তাহলে তাকে ন্যূনতম একটা গার্মেন্টস তৈরি করার দক্ষতা থাকতে হবে। সম্পূর্ণ একটা গার্মেন্টস যদি তাকে একটা স্যাম্পল গার্মেন্টস দেওয়া হয়, সেই গার্মেন্টসটা কিভাবে তৈরি করতে হবে, কোথায় কোন মেশিন বসবে, এটা সম্পূর্ণ তাকে তৈরি করে দিয়ে তারপরে টেকনিশিয়ানের কাজ হিসেবে নিতে পারবেন। এখানে অপারেটর থেকে, সুপারভাইজার থেকে, লাইন চিফ থেকে অনেকেই যাদের মাথার ব্রেন ভালো, যারা কাজ করতে পারে ভালো বা বডি দেখলেই তৈরি করতে পারে, কিভাবে বডিটা হয় তৈরি করতে পারে, তারা সুন্দরভাবে টেকনিশিয়ানে কাজ করতে পারে। এখানে একটা জিনিস উল্লেখ্য যে আমি আমার গার্মেন্টস এক্সপিরিয়েন্সে দেখেছি অনেক টেকনিশিয়ানকে, অনেক পিএমকে যারা কলম ধরে সিগনেচার করতে পারে না, তাদের শিক্ষাগত কোনো যোগ্যতা নেই, কিন্তু তারা গার্মেন্টসে জব করে 10 বছর 12 বছর সার্ভিস করে তারা টেকনিশিয়ান, প্রোডাকশন ম্যানেজার হয়েছে। কারণ এই সেক্টরটা এমন একটা সেক্টর যেখানে আপনি চাইলে ন্যূনতম 8 পাস থেকে শুরু করে অনার্স মাস্টার্স পাসের অনেকও ব্যক্তিরা আছে যারা এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করে। বর্তমানে বাংলাদেশের সবচাইতে আমি মনে করি সবচাইতে যেখানে কোয়ালিফিকেশনের কোনো দরকার হয় না, এডুকেশনাল সার্টিফিকেটের কোনো দরকার হয় না, যদি আপনি কাজ জানেন, আপনি যদি কাজ তৈরি করতে পারেন, তাহলে আপনার যোগ্যতার বলে আপনি লাখ টাকা পর্যন্ত স্যালারি অর্জন করতে পারেন। এখানে একজন টেকনিশিয়ান যদি সে কাজ জানে বা কাজ বুঝে কিভাবে কোন গার্মেন্টস তৈরি করতে হবে, কোন গার্মেন্টসে কোন প্রসেসটা, কোন মেশিনের পরে কোন মেশিন বসবে, কোন প্রসেসের পরে কোন প্রসেস বসাতে হবে, এই অ্যাসেম্বলিটুকু যদি সে জানে, যেটাকে গার্মেন্টসের ভাষায় বলা হয় ওয়ার্ক অ্যাসেম্বলি, মানে এক প্রসেসের পরে আরেকটা প্রসেস সমন্বয়ে মিলিয়ে যাওয়া, যাতে কোনো দূরত্ব তৈরি না হয়, কাজের কোনো ব্যাঘাত তৈরি না হয়। এইটা যদি কোনো টেকনিশিয়ান সঠিকভাবে করতে পারে বা কোনো ব্যক্তি যদি সঠিকভাবে তৈরি করতে পারে, তাহলে সে গার্মেন্টসে একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজ করতে পারে। বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং তথ্যবহুল। যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের ওই ধরনের ভিডিও তৈরি করে দেখানোর জন্য যে ভিডিওগুলো আপনার উপকারে আসবে। দেখেন, আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স যদি আপনাদের সাথে শেয়ার করি, আমি গার্মেন্টসে প্রথমে হেল্পার ছিলাম, ইম্পুটমেন্ট ছিলাম, এরপরে অপারেটর, এরপরে হচ্ছে সুপারভাইজার, এখন বর্তমানে একজন লাইন চিফ হিসেবে কর্মরত আছি। আমি বলবো না কোথায় কর্মরত আছি, তবে একজন লাইন চিফ হিসেবে কর্মরত আছি। আমি আমার এক্সপিরিয়েন্সে যে জিনিসগুলো দেখেছি, যদি আপনি গার্মেন্টসে সফল হতে চান, গার্মেন্টস থেকে যদি আপনি ভালো মানের একটা স্যালারি নিতে চান, তাহলে এই সেক্টরটাতেই সম্ভব, যেখানে লাখ টাকা স্যালারি পর্যন্ত আপনি চাইলে আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা ছাড়া আপনি অর্জন করতে পারেন। 100% এইসব আপনার আরএমজি সেক্টর, যেটা রেডিমেড গার্মেন্টস সেক্টর, এই সেক্টরগুলো বর্তমানে আমি মনে করি আমাদের মতো ন্যূনতম শিক্ষিত যারা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর। এখন দেখেন বডিটা, আমি কথা বলতে বলতে বডিটা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে। প্রসেস ওয়াইজ প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে গার্মেন্টসে কাজ করতে হয়, কোন প্রসেসের কী নাম, কোন মেশিনের গাইডের কী নাম এবং কিভাবে গার্মেন্টস তৈরি হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এখন লাস্ট যে অপারেশন সেটা হচ্ছে গার্মেন্টস ইনসাইড কোয়ালিটি চেকে চলে এসেছে। এখন কোয়ালিটির যে কাজটা হবে সেটা হচ্ছে যে প্রসেস ওয়াইজ যেভাবে তার স্যাম্পল আছে বা যেভাবে তার রিকোয়ারমেন্ট আছে, সেই প্রসেস ওয়াইজ কাজটা ঠিক আছে কিনা, প্রসেস ওয়াইজ বডিটা তৈরি করা হয়েছে কিনা, কোথাও সুতা মিস্টেক করা হয়েছে কিনা, কোথাও গার্মেন্টস মিসিং আছে কিনা, সেলাই বা কোনো প্রসেস মিসিং আছে কিনা, অল্টারেশন আছে কিনা, এগুলো দেখে এরপরে গার্মেন্টসটা গুড গার্মেন্টস হিসাবে ফিনিশিংয়ে ডেলিভারি করা। বন্ধুরা, ভিডিওটি খুবই তথ্যবহুল, ইনফরমেটিভ। অবশ্যই আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য খুবই মূল্যবান এবং আমি অনুপ্রাণিত হব আপনাদের জন্য ভবিষ্যতে আরও ভালো ভিডিও তৈরি করার জন্য।